ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছি আমরা, আমরা শুধু না, গ্লোবালি। সংকটটাকে আমরা কিন্তু শুধু সংকট বলছি না, গভীর একটি সংকট বলছি। আপনার দৃষ্টিতে এই সংকটের বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন? আচ্ছা, প্রথমে একটু বলে নেই, এক মিনিট মানে সময় পাবো না, হয়তো আমরা অন্য দিকে চলে যাব। সেটা হচ্ছে, আমি কথাটা বারবার বলতেছি বহুদিন ধরে, যে জাতিসংঘকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। দিস মিনিংলেস অর্গানাইজেশন শুড বি ডিসমেন্টেলড, একেবারেই। এটার কোনো কার্যকারিতা নাই। হ্যাঁ, এটা বৃষ্টি শেষের রংধনু, এইটার কোনো কার্যকারিতা নেই। এটা সিকিউরিটি কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, এগুলি ডিসমেন্টেল করে দিতে হবে। হ্যাঁ, অর্গানগুলি থাকতে পারে, ইউএনডিপি বলেন, ফাও বলেন, তারপরে যেগুলো আছে ইউনেস্কো, ইউনিসেফ, এগুলি থাকতে পারে, এগুলি প্রো পিপুল কিছু কাজ করে। বাট দিস সিকিউরিটি কাউন্সিল অ্যান্ড দ্য জেনারেল অ্যাসেম্বলি, দিস টু মানে মিনিংলেস এবং একেবারে হোয়াইট এলিফেন্ট, এটা শ্বেত হস্তি, এইটা আমরা চাঁদা দিয়ে পুষবো না। আর আমরা এটা চাঁদা দিয়ে পুষবো না। এই শ্বেত হস্তি মানে আমাদেরকে বিদায় করতে হবে, সোজা হিসাব। আপনি যে বললেন না, সংকটের কথা বললেন না, ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছি আমরা, আমরা শুধু না, গ্লোবালি। যেমন ধরেন হরমুজ প্রণালী, না, হরমুজ প্রণালী হচ্ছে আপনার অয়েল এবং এলএনজি ট্রেডের একটা খুব ক্রুশিয়াল জায়গা। তো হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, তাই না? তাহলে কী দাঁড়াইলো? যেমন আমাদের আপনার মার্চ থেকে মে পর্যন্ত কয়েকটা কার্গোর শিডিউল আছে, এলএনজির শিডিউল করা আছে। এগুলির ভবিষ্যৎ কী হবে? এবং ইতিমধ্যে আপনার মানে ক্রুড অয়েলের এইটা জাম্প করছে 10%, এবং এখন ব্যারেল প্রতি হচ্ছে $80, এবং ধারণা করা হচ্ছে যে এটা $100 যেতে পারে ব্যারেল প্রতি। তাহলে বুঝেন এবার। এবং আমাদের জন্য, এবং এই প্রভাবটা তো পুরো বিশ্বেই পড়বে। হ্যাঁ, এটা গ্লোবালি পড়বে, এবং এই কারণে আপনার নিত্যপণ্যের দাম বাড়বে ইত্যাদি। হ্যাঁ, তো আমাদের সংকটগুলো একটু বড় নেই। এটা গেল তো আপনার আমাদের এনার্জি সিকিউরিটি, যেটা এনার্জি সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক, এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এবং এই এনার্জি সিকিউরিটি ফলে, ইনসিকিউরিটির ফলে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, তারপরে ধরেন আমাদের সংকটগুলি কি? আমাদের সংকট ধরেন যে মিডল ইস্টে বিশেষ করে, যে আমাদের যে যারা প্রবাসী আছে, প্রবাসী শ্রমিক বলেন, বলেন, তাদের জীবনটা ইজ অ্যাট রিস্ক, তাই না? এবং এদেরকে তো এখন আমি মনে করি যে আনানোর ব্যবস্থা করতে হবে। যেমন 91-এ যখন আমেরিকা যখন ইরাক আক্রমণ, তখন মানে বিশেষ কর্মসূচি নিয়ে ওদেরকে নিয়ে আসা হয়েছিল। ইভেন 2011-এ যখন গাদ্দাফি যখন লিবিয়াতে যখন পতন হলো, তখনও লিবিয়া থেকে আমরা আমাদের প্রবাসী কর্মরত শ্রমজীবীদের আমরা নিয়ে আসছিলাম, এবং এইটা এখন নিয়ে আসাটা খুব জরুরি হয়ে পড়ছে। হ্যাঁ, এবং এই জন্য আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ, এটা কী বলে, মাইগ্রেন্টস, হ্যাঁ, অভিবাসীদের যে একটা সংগঠন আছে IOM, তাদের একটা সহযোগিতা নিতে হবে, এবং একটা আপৎকালীন আপনার কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে, মানে এদেরকে নিয়ে আসতে হবে আর কি। এই নিয়ে আসার পরে তো উদ্ভূত অনেক পরিস্থিতি, তাদের নিরাপত্তা অবশ্যই দরকার রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে শ্রমবাজার রয়েছে, রেমিটেন্স প্রবাহের কথা আমরা বলছি, সেগুলোতে যে ধাক্কাটা সেই সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু পদক্ষেপ নেবে? সেইটা না, কথাটা হচ্ছে যে সবাইকে তো আনা যাবে, যারা রিস্কে আছে, যারা মানে একটা আছে সেফ জোন, আর আছে ধরেন যে রিস্ক জোন। রিস্ক জোনে যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাই অলরেডি কিন্তু দুজন মারা গেছে, আহত হয়েছেন। হ্যাঁ, সেফ জোনে যে আছে যারা, তারা থাকুক। হ্যাঁ, এদেরকে আনতে হবে। এবং মানে এত একটা সংকট তৈরি হলো, ভবিষ্যতে যে মিডল ইস্টে আমাদের শ্রমবাজার কী হবে,